টায়রাকে নিয়ে সোজা লাজুক তাদের বাড়িতে গেল। টায়রা বলতে চেয়েছিল সে তাদের বাড়িতে যাবে, কিন্তু সাহস জোগাড় করে উঠতে পারেনি। টায়রার হাতে পায়ে মাথায় এমন ব্যান্ডেজ দেখে সাজিদা চিৎকার চেঁচামেচি করে অস্থির হয়ে গেল। তার সাথে বাসার সবাই বিস্মিত টায়রার এমন হাল দেখে। আহানকে অ্যাক্সিডেন্টের কথা জানাতে শেফালি টিকলি অস্থির হয়ে তখনই ছুটে এলো এ বাড়িতে। মেয়ের অবস্থা দেখে শেফালি কেঁদে কেটে একসার। আহান টায়রাকে বাড়িতে নিতে চাইলে লাজুক তাকে আটকাল। বলল বারবার নাড়াচাড়ায় ক্ষতি হতে পারে। এ কথা শুনে দ্বিতীয়বার আর আহান চেষ্টা করল না মেয়েকে নেওয়ার। রুমের মধ্যে বিছানায় চুপ করে বসে আছে টায়রা। হাঁটতে পারছে না বিধায় কোথাও যেতেও পারছে না। একা একা বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে সে। একটা মোবাইলও নেই যার দ্বারা সময় কাটাবে। টিভিও নেই এই রুমে। তাই অসহায়ের মতন বালিশে হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। দরজা খোলার শব্দ হতে তাকিয়ে দেখল রিমি তিতলি এসেছে। তারা বাসায় ছিল না, সকালে তিতলিদের বাড়িতে গিয়েছিল। টায়রার অ্যাক্সিডেন্টের কথা শুনে চলে এসেছে। টায়রার পায়ে মাথায় হাতে এমন ব্যান্ডেজ কথা দেখে অবাক হয়ে গেল ওরা। তিতলি এসে টায়রার পাশে বসে জিজ্ঞেস করল, কিভাবে হলো এগুলো? অ্যাক্সিডেন্টের কথা সব খুলে বলল টায়রা। তখন কি হয়েছিল? রিম্পি ঠোঁট চেপে হেসে বলল, একটা কথা না বলে পারছি না। তোকে এভাবে ব্যান্ডেজ করা অবস্থায় দেখতে না ভীষণ কিউট লাগছে, বিশেষ করে মাথার ব্যান্ডেজটার জন্য। মনে হচ্ছে মাথায় রিং ব্যান্ড পরানো হয়েছে। হিহি। রিম্পির কথা শুনে কিটকিটিয়ে হেসে উঠল তিতলি রিমি। টায়রা রেগে গাল ফুলাল। হ্যাঁ করো না, কর, মজা কর, আরো বেশি করে। আমারও সময় আসবে দেখেনিস। হেসে ফেলল ওরা। একসাথে সবাই টায়রাকে জড়িয়ে ধরে বলল, ওহো সরি টায়রা বেবি, আমরা মজা করছিলাম। উই লাভ ইউ না। কত টেনশন হচ্ছিল তোর জন্য। মুচকি হাসল টায়রা। তার বন্ধুর মতো এই বোনগুলো একদম কলিজার টুকরো এক একটা। এরা সর্বদা টায়রাকে সাপোর্ট করে, সব সময় ওর পাশে থাকে। আল্লাহর দেওয়া সেরা গিফটগুলোর মধ্যে এরাও একটা। সকাল 8টার দিকে নীরু, মনিকা, সোনালি এলো টায়রাকে দেখতে। টায়রার এমন রূপ দেখে কতক্ষণ বড় বড় চোখ করে তাকিয়ে থেকে সবাই একত্রে হেসে দিয়ে ওর কাছে গিয়ে বসল। মনিকা বলল, ইয়ার আমরা তো আজ তোদের বাড়িতেই চলে যেতে নিচ্ছিলাম। ভাগ্য ভালো ছিল যে নীরু ফোন করে জানতে পারল তুই এখানে, নয়তো বিশাল ডস খেতাম। নীরু টিপ্পনি কেটে বলল, তোর জন্য তো ভালোই হয়েছে। এমনিতেও তো কাল থেকে টায়রার ভাই করে মাথা খারাপ করে দিয়েছিস। উফ, আর বলিস না রে, এমনিতেও আমি কাল বিরাট আকারের ক্রাশ খেয়ে ফেলেছি। বাই দা রাস্তা টায়রু, তোর সেই ভাই কই রে, দেখলাম না তো। নীরু বিরক্ত হয়ে বলল, কি বারবার টায়রার ভাই সেই ভাই করছিস? ওনার তো একটা নাম আছে নাকি? ভাইয়ার নাম লাজুক। মনিকা গদগদ হয়ে বলল, ও লাজুক, হোয়াট আ কিউট নেম। নিশ্চয়ই সে খুব লাজুক টাইপের, তাই এই নাম, তাই না? মুখ বাঁকালো টায়রা এই কথা শুনে। সে মুখটা বিষাদ করে বলল, লাজুক না ছাই। লজ্জার পিণ্ডিও নেই তার মধ্যে। আস্ত একটা বেশরম পাবলিক। লজ্জা তার রক্ত থেকে হেঁটে গেছে জন্মের পরই। নীরু বলল, এই কথা যদি লাজুক ভাই শুনে তবে তোকে লজ্জা কাকে বলে? কত প্রকার, কি সব শেখাবে বুঝেছিস? ঠোঁট উল্টালো টায়রা। মনিকা বলল, জানিস আমার মা বলে পুরুষ মানুষের লজ্জা থাকতে নেই।
কারণ লাজুক পুরুষ কখনো জীবনে উন্নতি করতে পারে না। টায়রা বিরক্তি ভঙ্গিতে তাকালো মনিকার দিকে। দুনিয়ার যত উল্টাপাল্টা লজিক সবই কি তোর মায়ের কাছেই আছে? লজিক ছাড়া যত কথা। ওরা কথা বলতে ছিল এমন সময় হুট করে রুমে ঢুকল লাজুক। টায়রা বিস্মিত হয়ে গেল লাজুককে দেখে। লাজুক শুধু মাত্র একটা ট্রাউজার পরে আছে, তার উদম শরীরে একটা তোয়ালে ঝুলানো। মাত্রই শাওয়ার নিয়ে এসেছে বোধহয়, শরীর পানির ফোঁটাগুলো এখনো বিদ্যমান। চুলগুলোও ভেজা। লাজুকের উদম শরীর দেখে লজ্জা পেয়ে টায়রা চোখ সরিয়ে নিল। মনিকার দিকে তাকিয়ে দেখল সে হা করে তাকিয়ে আছে। ধপ করে মেজাজটা খারাপ হয়ে গেল টায়রার। এই লোকটা এমন কেন? এতগুলো মেয়ের সামনে এভাবে উদম গায়ে না আসলেই কি হতো না? লাজুক টায়রার ক্লাসমেটদের এখানে দেখে অবাক হল। কারণ সে জানত না তারা এসেছে। অফিসে যাওয়ার জন্য শাওয়ার নিয়ে বেরিয়েছিল, কেবল তখনই মনে পড়ল টায়রা ড্রেসিং কেউ করেছে কিনা। তাই তাড়াহুড়ায় চলে এসেছে। তোর ড্রেসিং কেউ করেছে? মাথা নাড়ালো টায়রা। আচ্ছা, আমি রেডি হয়ে এসে করে দিচ্ছি। কথাটা বলে দ্রুত ওখান থেকে চলে গেল লাজুক। মনিকা টায়রার গায়ে ঢলে পড়ে বলল, হায় মাশাল্লাহ, কি বডি রে! এত আকর্ষিত তো আমি ক্রিসকে দেখেও হইনি। আর বুকের ট্যাটুটা তো সেই, মাই গড, পুরাই আইটেম। সোনালি নীরু কিটকিটিয়ে হাসতে লাগলো মনিকার অবস্থা দেখে। চোখ ছোট ছোট করে তাকিয়ে টায়রা। মনিকার উপর তার মেজাজ খারাপ হচ্ছে। ইচ্ছা তো করছে গায়ে বিছুটি পাতা ঘষে দিতে। তারপর সারাদিন শুধু চুলকানি। এদিক সেদিকে তাকানোর সময় পাবে না। লাজুক খানিক বাদে তৈরি হয়ে টায়রার রুমে এলো। হোয়াইট শার্টের সাথে মেটে রঙের প্যান্ট পরনে। ইন করে পরা শার্টের বুকের কাছের বেশ কয়েকটা বাটন খোলা, আর গলায় টাইটা আলগা ভাবে ঝুলে আছে বুকের কাছে, এখনো ঠিকভাবে বাঁধেনি। চুলগুলো জেল দিয়ে সেট করা। লাজুক অফিসে গেলে সর্বদা চুল জেল দিয়ে সেট করে নেয়। লাজুক রুমে ঢুকতেই মনিকা হেসে বলল, ভাইয়া কেমন আছেন? লাজুক মুচকি হেসে বলল, হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? জি। আমাদের চিনতে পেরেছেন? হ্যাঁ। টায়রার দিকে তাকিয়ে বাঁকা হেসে, ওর সাথে জড়িয়ে থাকা প্রতিটা জিনিসই আমি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করি। মনিকা কিছু না বুঝেই বলে ফেলল, খুব ভালোবাসেন না টায়রুকে? মনিকার প্রতি উত্তরে হাসল লাজুক। টায়রা আর চোখে দেখল লাজুককে। ঈশস এদের সাথে কথা বলার সময় মুখ থেকে একদম মধু ঝরে ঝরে পড়ছে। আর তার সাথে কথা বললে মনে হয় কেউ জোর করে করলার রস খাইয়ে দিয়েছে। লাজুক টায়রার মাথার ব্যান্ডেজ খুলে ক্ষত জায়গা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে আবার ব্যান্ডেজ করে দিতে লাগল। লাজুক টায়রার এত কাছে থাকায় কেমন যেন লাগছে তার। ব্যান্ডেজ করতে লাজুকের স্পর্শ করা জায়গাগুলো শিরশির করছে। নাকে এসে লাগছে লাজুকের শরীরের গন্ধটা। চারপাশটা আশ্চর্য রকম অদ্ভুত হয়ে গেছে। যেন সময় খুব ধীরে ধীরে চলছে। সবকিছু থমকে আছে। মাথার মধ্যে সূক্ষ্ম চিনচিন ব্যথা অনুভব হচ্ছে হঠাৎ। ধীরে চোখটা বন্ধ করে নিল টায়রা। হঠাৎ টায়রা লাজুকের বুকে ঢলে পড়তেই চমকে উঠল সে। টায়রাকে এক হাতে এগলে নিয়ে ওর গালে আলতো স্পর্শ করে ডাকতে লাগল, টায়রা। টায়রা, কি হয়েছে? কথা বলছো না কেন? টায়রা বুঝতে পারল অজ্ঞান হয়ে গেছে টায়রা। ভরকে গেল মনিকা, নীরু আর সোনালিও। এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ কি হলো? টায়রা চোখ মেলে তাকাতেই দেখল তার পাশে লাজুকের সেই ডক্টর ফ্রেন্ড বসে। আশেপাশে তাকিয়ে দেখল সে নিজের রুমেই শুয়ে আছে।
বিছানার পাশে শেফালি বসে কাঁদছে, তাকে ধরে রেখেছে সাজিদা। বর্ষা, টিকলি আর বাকিরাও আছে এখানে। অবাক হলো টায়রা সবাইকে এভাবে দেখে। লাজুকের সেই ফ্রেন্ড ইয়াসির হেসে বলল, কেমন লাগছে এখন? জি ভালো। আমার কি হয়েছিল? তেমন কিছু না। মাথার আঘাতটা একটু বেশি গভীর। তাই কোনো কারণে মাথায় প্রেসার পড়ায় সেন্সলেস হয়ে গিয়েছিলে। এখন একদম ঠিক আছো। তবে মাথা আর কোনো প্রেসার দেবে না। আর কোনো চিন্তা তো করবেই না একদম। মাথা নাড়ালো টায়রা। ইয়াসিরের পেছনে চোখ পড়তে দেখল লাজুক সোফায় গা এলিয়ে বসে একভাবে তার দিকে তাকিয়ে। চোখ সরিয়ে অন্য দিকে তাকালো টায়রা। তখনই শুনতে পেল লাজুক কাউকে বলছে, আই নিড দ্য বাস্টার্ড এনিহাউ। স্কুলের সামনের সিসি ফুটেজ চেক করো। আজকের মধ্যে ওকে আমার চাই। হারামির বাচ্চাকে বাইক চালানোর 7 জনমের মতো মিটিয়ে দেব। ইয়াসির বলল, শান্ত হ ভাই। মাথা ঠান্ডা রেখে যা করার কর। ইয়াসিরের কথায় যেন আরও চিরবিরিয়ে উঠল লাজুক। সে দাঁত চেপে বলল, সিরিয়াসলি? তুই শান্ত হতে বলছিস আমায়? অবস্থা দেখেছিস ওর? ইচ্ছে তো করছে মা কেটে টুকরো টুকরো করে ফেলি। ইয়াসির টায়রার দিকে তাকিয়ে মৃদু হেসে লাজুকের কাঁধ ঝাঁকিয়ে বলল, ভাই ল্যাঙ্গুয়েজ সবাই আছে। তুই আমার সাথে আয়। লাজুক একটা শ্বাস ফেলে বর্ষাকে বলল, দি ওকে একটু স্যুপ এনে খাওয়া। আর সাথে কিছু ফ্রুটস। ঠিক আছে। লাজুক বেরিয়ে গেল ইয়াসিরের সাথে। ইয়াসির হালকা হেসে বলল, আরে ভাই এত উত্তেজিত হলে চলে। একটু ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল কর। লাজুক চোয়াল শক্ত করে জবাব দিল, যেখানে প্রশ্ন টায়রার সেখানে কখনোই আমি শান্ত থাকতে পারবো না। কিছুক্ষণ চুপ থেকে ঢোক গিলে বলল, তুই ভাবতে পারছিস কত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত? ভাগ্য ভালো ছিল বিধায় শুধু বাইকের পাশে ধাক্কা লেগেছে। যদি সোজা এসে বাইকটা ধাক্কা মারত, ভাবতেই আমার বুক কাঁপছে। ইয়াসির লাজুকের কাঁধে হাত দিয়ে ঝাঁকিয়ে শান্ত হতে ইশারা করল। আমি পৃথিবীর কোনো মূল্যের বিনিময়ে ওকে হারাতে পারব না। প্রয়োজন হলে ওকে ঘরে বন্দি করে রাখব। যে ওকে আঘাত করার চেষ্টা করবে তাকেই মাটিতে পুঁতে ফেলব আমি। ইয়াসির ভাবতে লাগল কি হবে লাজুকের এই ইনসেন লাভের শেষ পরিণতি। একজন অপরিপক্ক কিশোরীর প্রতি তার এমন উন্মাদনাময় ভালোবাসা কি সে বুঝতে পারবে? শেষে কষ্ট না পেতে হয় আবার লাজুককে। এমনিতেই এমন অসংলগ্ন ভালোবাসায় কষ্ট পেয়ে আসছে সে। সারাক্ষণ ঘরের মধ্যে একা বসে থাকতে থাকতে অসহ্য হয়ে গেছে টায়রা। দিন দুনিয়া আর কিছুই ভালো লাগছে না তার। একটা মানুষ কত আর এভাবে একা একা বসে থাকতে পারে? ইচ্ছা করছে কোথাও একটা পালিয়ে যেতে এসব ছেড়ে। বসে বসে চকোলেট খাচ্ছিল এমন সময় রুমে লাজুক এলো এবং কোনো কিছু না বলেই হুট করে টায়রাকে কোলে নিয়ে হাঁটতে লাগল। ভরকে গেল টায়রা লাজুকের এহেন কাজে। পড়ে যাওয়ার ভয় লাজুকের টি শার্ট মুচড়ে ধরল। টায়রা অসহায় স্বরে বলল, বলা নেই কওয়া নেই হুট করে কই নিয়ে যাচ্ছেন আমায়? আমার পায়ে এমনিতেই ব্যথা, আমি হাঁটতে পারবো না। প্লিজ রুমে রেখে আসুন আমায়। লাজুক চোখ রাঙিয়ে টায়রার দিকে তাকাতে চুপ হয়ে গেল টায়রা। তাকে নিয়ে লাজুক সোজা ড্রয়িং রুমের সোফায় আড়াআড়ি ভাবে হেলান দিয়ে বসিয়ে দিল। একটা কুশন এনে তা টায়রার ব্যান্ডেজ করা পায়ের নিচে রেখে দিয়ে তারপর টেবিলের উপর থেকে রিমোট নিয়ে টিভি অন করে রিমোট টায়রার হাতে দিয়ে বলল, এখন এখানে বসে চুপচাপ টিভি দেখবি। একা নড়াচড়া করলে পা যেটা আস্ত আছে ওটাও ভেঙে দেব। মাথা নাড়ালো টায়রা। লাজুক বর্ষাকে ডেকে বলল,
দিয়ে আমি একটু বাইরে যাচ্ছি। ওকে দেখে রাখিস একা যেন নড়াচড়া না করে। আপাতত এখানে থাকুক, একটু পরে আমি এসে আবার রুমে রেখে আসব। ঠিক আছে, কিন্তু তুই অফিসে যাবি না? না, কয়েকদিন যাব না। আমি আসছি, ওকে কিছু খাইয়ে দিস। মুচকি হাসল বর্ষা। ঠিক আছে, নিশ্চিন্তে যা, আমি আছি এখানে, টেনশন করতে হবে না। লাজুকের চলে যাওয়ার দিক মুখ ফুলিয়ে তাকিয়ে আছে টায়রা। বর্ষা ওর পাশে এসে বসতে টায়রা বলল, তোমার ভাইটা কি আজীবন যমরাজগিরি করে যাবে আমার সাথে? কখনো একটু ভালোভাবে কথা বলে না, সব সময় খালি ধমকানি আর হুমকি। বর্ষা হেসে উঠে টায়রার গাল টেনে দিয়ে বলল, দেখেছিস ও কত কেয়ার করে তোর, তারপরেও আমার ভাইটার নামে বদনাম করছিস। ঠোঁট উল্টালো টায়রা। হ্যাঁ, তাও ধমকে ধমকে। এমন কেয়ারের আচার ডালুক। ও তো এ রকমই শুরু থেকে, জানিসই তো। একটু একঘেয়ে টাইপের। একটু না, পুরো ঘাড় তারা। হেসে ফেলল বর্ষা। লাজুক বাসায় এলো সাথে করে একটা হুইল চেয়ার নিয়ে। দুটো লোক এসে চেয়ারটা ড্রয়িং রুমে রেখে দিয়ে চলে গেল। সবাই অবাক হয়ে গেছে লাজুকের এমন কাজে। আর সব থেকে বেশি অবাক হয়েছে টায়রা। সে কি একেবারে পঙ্গু হয়ে গেছে যে লাজুক এমন চেয়ার নিয়ে এসেছে? কিছুদিন গেলেই তো ঠিক হয়ে যাবে, বর্ষা বলল। ভাই টায়রা, তো কিছু দিনেই ঠিক হয়ে যাবে। এই চেয়ারের তো প্রয়োজন ছিল না। লাজুক গম্ভীর স্বরে বলল। ও সারাক্ষণ রুমে বসে থাকে। এভাবে একা একা থাকলে ডিপ্রেশনে চলে যাবে। লাজুক সোফা থেকে টায়রাকে কোলে তুলে নিয়ে হুইল চেয়ারে বসিয়ে দিল। তারপর টায়রার হাতে একটা প্যাকেট দিল। এটা তোর জন্য। অবাক হলো টায়রা। এই প্রথম লাজুক সরাসরি তাকে কোনো গিফট দিচ্ছে, ভাবা যায়। প্যাকেটটা খুলতেই চোখগুলো বড় বড় হয়ে গেল টায়রা। অবাক হয়ে বলল, ও মাই গড, আইফোন আমার জন্য? লাজুক চোখ মুখে বিরক্ত ছাপ নিয়ে বলল, নয় তো কি অন্য কারোর জন্য? ভেতরে সিম কার্ড দেওয়া আছে। অপ্রয়োজনীয় আর অচেনা কারোর সাথে যেন কথা বলা না হয়। তবে এই ফোন আমি তোর মাথায় ভাঙব। ঠোঁট উল্টে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল টায়রা লাজুকের দিকে। পাশ থেকে তখন তিতলি বলল, বাহ ভাই, টায়রাকে নতুন ফোন কিনে দিল, অথচ আমাদের জন্য কিছুই না। বছরের শুরুতে তোদের তিনটে আইফোন কিনে দিয়েছি, ভুলে গেছিস? রিম্পি বলল, আরে সে তো পুরনো হয়ে গেছে। টায়রাকে তো নতুন কিনে দিল। লাজুক ভ্রু কুঁচকে বলল, তোদেরকে যখন কিনে দিয়েছি তখন কি ফোন পুরনো ছিল? টায়রা মুখ বাঁকিয়ে বলল, মারব টেনে এক চর, হিংসুটে কোথাকার। তোদের যখন ফোন কিনে দিয়েছি তখন আমি কি কিছু ছিলাম? এখন তোরা কেন বলছিস? সাজিদা সুপের বাটি টেবিলের উপর রেখে বলল, এই তোরা থামতো, তর্ক করিস না। বাবু এদিকে আয়, তোর জন্য স্যুপ করেছি, খেয়ে নে। হুমম। এমন চেয়ারে প্রথম বসায় টায়রা ঠিকভাবে ব্যালেন্স করতে পারছে না। তা দেখে লাজুক এসে চেয়ারের হাতল ধরে ঠেলে সোফার কাছে নিয়ে গেল। তারপর সোফায় বসে টায়রার চেয়ার টেনে কাছে এনে লাজুক স্যুপের বাটি নিয়ে নিজেই টায়রাকে মুখে তুলে খাইয়ে দিতে লাগল। টায়রাও বাধ্য মেয়ের মতো খাচ্ছে। নয়তো কিছু বললেই ধমক খেতে হবে। ওদের দেখে মুচকি হেসে রান্না ঘরের দিকে চলে গেল সাজিদা। বর্ষা, তিতলি, রিম্পি মিটমিট করে হাসছে। আহানদের বাড়ি থেকে সবাই এসেছে লাজুকদের বাড়িতে। আজ রাতে এ বাড়িতে রুফটপ পিকনিকের আয়োজন হয়েছে। সেই জন্য ছাদটাকেও নাকি সুন্দর করে সাজানো হয়েছে, যা টায়রা দেখতে পারেনি।
সে তো আর ছাদে উঠতে পারবে না ভাঙ্গা পা নিয়ে। তাই চুপচাপ বসে সবার কাজকর্ম দেখছে। টায়রা ছাড়া প্রায় সবাই বিজি। দ্রুত সবাই সব কিছু গোছগাছ করছে, কারণ ইতোমধ্যে সন্ধ্যা পেরিয়ে গেছে। রাতের রান্না ছাদেই হবে। টিকলি আর শেফালিও হাতে হাতে সব কিছু ছাদে নিয়ে যাচ্ছে। শুধু টায়রাই একটা সব কিছু ড্যাবড্যাব করে দেখে যাচ্ছে। টায়রার এখন ভীষণ কান্না পাচ্ছে নিজের অবস্থার কারণে। সেও তো ঠিক থাকলে কত মজা করত সবার সাথে, কিন্তু এখন পুতুলের মতো বসে আছে। মোবাইলটা অন করে সব ভিডিও করতে লাগলো ড্রয়িং রুমে ঘুরে ঘুরে। এর মধ্যে কোথা থেকে যেন লাজুক এসে তাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করল। অবাক হয়ে গেল টায়রা। এই লোকটা বলা নেই কওয়া নেই হুট হাট করে এসে কোলে তুলে হাঁটা দেয়। না জানি কবে দেখা যায় টায়রা বাসর ঘরে বরের জন্য অপেক্ষা করছে, আর তখনই কোথাও থেকে লাজুক এসে তাকে কোলে নিয়ে চলে গেল। কি সাংঘাতিক ব্যাপার! তখন তার বরের কি হবে ভাবতেই মাথা ঘুরছে টায়রার। এসব ভাবতে ভাবতে লাজুক যে কখন তাকে ছাদে নিয়ে এসেছে লক্ষ্যই করল না। লাজুক ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিল, একজন সার্ভেন্ট এসে চেয়ারটা দিয়ে যেতে টায়রাকে সেটার উপর বসিয়ে তখনই লাজুক চলে গেল ছাদ থেকে। পুরো ছাদটা দেখা অবাক হয়ে গেল টায়রা। ছাদের রেলিং ঘেঁষে চারপাশে লাইট জ্বলছে। ফ্লোরে একটা ম্যাট্রেস বিছানো, তার উপর দুটো কুশন আর দুটো পাশ বালিশ রাখা। ছাদের এক সাইডে রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে, অন্য পাশে একটা টেবিল, যাতে সবাই বসে একসাথে ডিনার করবে। ইতোমধ্যে সাজিদা, শেফালি আর বর্ষা মিলে রান্নাবান্না শুরুও করে দিয়েছে। টায়রা কতক্ষণ তাদের পাশে থেকে দেখল কাজগুলো। তারপর গেল আহানের কাছে। আহান আর শাহেদ এক পাশে বসে কথাবার্তা বলছে। টায়রাকে দেখে আহান টায়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে আম্মু, কিছু বলবে? না, খারাপ লাগছে, ব্যথা করছে পায়ে মাথায়। টায়রা মুচকি হেসে বলল, না বাবা, ঠিক আছি আমি। কতক্ষণ ছাদের এদিক ওদিকে ঘুরল টায়রা। কিছুক্ষণ তিতলিদের সাথেও আড্ডা দিল, কিন্তু এভাবে চেয়ারে বসে থাকতে ভালো লাগছে না তার। তাই এক পাশে চুপ করে বসে আকাশের দিকে তাকিয়ে রইল টায়রা। এর মধ্যে সেখানে এলো লাজুক আর তার বন্ধুরা। টায়রাকে দেখে অমি বলল, আরে পিচ্ছি, ভালো আছো? টায়রা দাঁত বের করে হেসে বলল, জি ভাই, ভালো। আপনারা ভালো আছেন? হ্যাঁ একদম। সাদমান বলল, আরে এত দেখছি হুইল চেয়ারে বসে আছো, শরীর বেশি খারাপ নাকি? আর চোখে লাজুকের দিকে তাকালো টায়রা। না ভাইয়া, ঠিক আছি আমি। সাদমান লাজুকের দিকে তাকিয়ে বলল, তার মানে এই হুইল চেয়ারের কাহিনী তোর, তাই না? লাজুক সাদমানের কথার জবাব না দিয়ে ম্যাট্রেসের উপর গিয়ে শুয়ে পড়ল। ওর পাশে গিয়ে বসল সাদমান, অমি আর সৌমিকও। টায়রা কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে দোলনার কাছে এসে লাজুককে বলল, এই যে শুনছে। টায়রার ডাকে ভ্রু কুঁচকে তাকালো লাজুক। আমায় একটু দোলনার উপর বসিয়ে দিন না, পায়ে এমনি ব্যথা, আবার দোলনায় বসে কি করবি? এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না, একটু উঠিয়ে দিন না। আর না পারলে বলুন, আমি নিজেই উঠছি। টায়রার কথা চোখ রাঙালো লাজুক। উঠে গিয়ে টায়রাকে কোলে নিয়ে দোলনায় আধশোয়া করে বসিয়ে দিল। দুটো কুশন দেত। লাজুকের কথায় অমি দুটো কুশন ছুঁড়ে দিল লাজুকের দিকে। তা নিয়ে একটা টায়রার পিঠের নিচে আর একটা কুশন ওর পায়ের নিচে সুন্দর করে রাখল। সবার নজরই ওদের দিকেই। টায়রার প্রতি লাজুকের এমন কেয়ার তারা আগে থেকেই দেখে আসছে। সে যতই টায়রাকে বকুক না কেন, টায়রার যত্নে কখনো হেরফের হয় না।
তবে টায়রার অ্যাক্সিডেন্টের পর থেকে লাজুকের কেয়ার আরও বেশি হয়ে গেছে বলে মনে হচ্ছে। সৌমিক টিপ্পনি কেটে বলল, বাহ বাহ, এত কেয়ারিং কবে থেকে হলি রে তুই? আমি তো স্পিচলেস। মুখ চেপে হাসতে লাগলো সবাই। লাজুক পাশ থেকে একটা আপেল নিয়ে সৌমিকের দিকে ছুঁড়ে মারল। বেশি কথা বলিস তুই, চুপ হয়ে যা মার খাওয়ার আগে, অমি বলল। মার খাওয়া দিয়ে মনে পড়ল, পিচ্ছেকে ধাক্কা মারা ছেলেটার পা দুটো কি সত্যিই ভেঙেছে। লাজুক চোখ রাঙিয়ে তাকাতেই চুপ করে গেল অমি। ওদিকে অবাক হয়ে তাকিয়ে আছে সবাই এদের দিকে। দোলনায় বসে মোবাইল টিপছে টায়রা। মাঝে সাঝে দু একবার লাজুকের দিকে তাকাচ্ছে বললে ভুল হবে, সাদমানদের হাসির আওয়াজে নজর চলে যাচ্ছে। কিন্তু লাজুক একভাবেই তাকিয়ে আছে টায়রার দিকে। কে কি ভাবল কি বলল তাতে তার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। সবাই এনজয় করছে, কিন্তু যার জন্য এত কিছু সেই দোলনায় ঘুমিয়ে। মোবাইলে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে টায়রা। তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে লাজুক। সাজিদা বলল, মেয়েটা ঘুমিয়ে পড়ল, ও কিছু খাবে না? টিকলি বলল, আমি ডাকছি। টিকলি গিয়ে টায়রাকে ডেকে উঠালো। ঘুমোচ্ছিস যে, খাবি না কিছু? মেডিসিন খেতে হবে। ঘুমে ঢুলুঢুলু টায়রা বলল, না আমি ঘুমাবো, খাবো না বলে আমার শুয়ে পড়ল। টিকলি আবার ডাকবে এমন সময় লাজুক ওকে আটকে বলল, তুই খেতে বস, আমি দেখছি। টিকলি আর কিছু না বলে চলে গেল। লাজুক টায়রার সামনে বসে ডাকল ওকে, ওঠ খেতে হবে। চোখ বন্ধ রাখা অবস্থায় বলল, আমি খাবো না। মার খাবি? না তাও খাবো না, ঘুমাবো আমি। বিরক্ত করবেন না। আমি বিরক্ত করছি তোকে? ঠাটিয়ে একটা চর মারব বেয়াদব। ওঠ, খেয়ে মেডিসিন নিয়ে তারপর ঘুমাবি। না, কড়া ডোজের ওষুধের কারণে দুর্বলে এমন ঘুমাচ্ছে টায়রা। তাই লাজুক আর কিছু না বলে খাবার এনে টায়রাকে ঘুমন্ত অবস্থাতেই খাইয়ে দিল। মেডিসিন খাইয়ে তারপর কোলে নিয়ে নিচে ওর রুমে শুইয়ে দিল। লাজুক টায়রার পাশে বসে ওর কপালে আলতো করে একটা চুমু খেয়ে বলল, আই লাভ ইউ 1000 মোর মাই বাবুই পাখি। টায়রা ঘুমন্ত অবস্থাতেই নাক মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, মিথ্যেবাদী যমরাজ, আমায় একটুও ভালোবাসেন না, সারাদিন শুধু বকেন। আই ডিসলাইক ইউ 3000। হেসে ফেলল লাজুক টায়রার কথা শুনে। সে জানে এসব কিছুই টায়রার কাল সকাল অবধি মনে থাকবে না। স্লিপিং পিলের পাওয়ারে ও এখন মাতালদের মতো হয়ে আছে। টায়রার কপালে আরও একটা চুমু দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। টায়রাদের বাড়ি থেকে খবর এলো বিকেলে টিকলিকে ছেলে পক্ষ দেখতে আসবে এবং পছন্দ হলে আংটিও পরিয়ে রেখে যাবে। তাই টায়রাকে নিয়ে লাজুকদের সবাইকে ওই বাড়ি যেতে বলেছে। টায়রা রেডি হয়ে রুমে বসে আছে, কিন্তু লাজুকের আসার খবর নেই। এই কয়েক দিনে টায়রার পুরোপুরি ভাবে লাজুকের উপর নির্ভরশীল হয়ে গেছে। কোথাও একা যাওয়া তার পক্ষে সম্ভব না। সব সময়ই কোথাও যেতে হলে তাকে লাজুককে প্রয়োজন হয়। টায়রা একবার বলেছিল সে সিঁড়ি দিয়ে নামতে পারে না, তাই যাতে তাকে নিচের কোনো রুমে শিফট করে। কিন্তু লাজুক সাফ মানা করে দিল। আর এখন তার কোনো খবরই নেই। একা একা সিঁড়ি বেয়ে নামা টায়রার পক্ষে সম্ভব না। একটু পরেই দেখা গেল লাজুক এসেছে। আর এসেই কিছুক্ষণ টায়রার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এটা কি পরেছিস? চোখ ছোট ছোট করে তাকালো টায়রা। কি পরেছি মানে? জামা পরেছি দেখতে পাচ্ছেন না?
ঠাস করে একটা চর মারব বেয়াদব। একদম স্মার্টনেস দেখাতে আসবি না। তুই যে ড্রেস পরে আছিস তা কি আমি দেখতে পাচ্ছি না? আমি অন্ধ? মুখ বাঁকিয়ে অন্য দিকে ফিরে গেল টায়রা। লাজুক বলল, এসব বাচ্চাদের মতো পিচ্ছি স্কার্ট পরেছিস কেন? পিচ্ছি কই, হাঁটু পর্যন্তই তো আছে। পায়ে ব্যান্ডেজ করা দেখতে পাচ্ছেন না? এভাবে আমি লং ড্রেস কি করে পরব? কিছু না বলে লাজুক টায়রাকে কোলে তুলে নিয়ে নিচে চলে গেল। দেখা গেল বাকিরাও ইতোমধ্যে রেডি হয়ে আছে। টায়রাকে নিয়ে লাজুক গাড়িতে ড্রাইভিং সিটের পাশে বসিয়ে দিল। রিম্পি, রিমি, তিতলি তারা বসল পেছনে। অন্য গাড়িতে শাহেদ, সাজিদা, বর্ষা আর পালক বসল। একটু বাদে একজন সার্ভেন্ট টায়রার হুইল চেয়ারটা নিয়ে এলো। লাজুক সেটা গাড়ির পেছনে রেখে এসে টায়রার পাশে ড্রাইভিং সিটে বসে। শাহেদ গাড়ি স্টার্ট করে গেট দিয়ে বেরোতে লাজুকও তাদের অনুসরণ করতে লাগল। বাড়িতে পৌঁছতেই টায়রা দেখল পুরো হুলুস্থুল কাণ্ড। চারদিকে ব্যাপক আয়োজন, আর তার সাথে ব্যস্ত সবাই। শেফালি এসে খানিকক্ষণ মেয়েকে জড়িয়ে ধরে বসে রইলেন, তারপর আবারও কাজে লেগে পড়লেন। সাজিদা, বর্ষা তারাও হাতে হাতে সব গোছাতে লাগল। রিম্পি, রিমি আর তিতলি গেল টিকলির সাথে কথা বলতে। বিছানায় শুয়ে মোবাইল টিপছিল টায়রা। হঠাৎ ধরাম করে দরজা খুলতে চমকে উঠে বসল টায়রা। লাজুল এসেছে। আর এসেই সোজা টায়রার পাশে ধপাস করে শুয়ে পড়ল। হতভম্ব চোখে তাকিয়ে টায়রা লাজুকের দিকে। এ কি, আপনি এখানে কেন? দেখতে পাচ্ছিস না কেন? বিরক্ত করবি না, ঘুমবো আমি। টায়রা অসহায় ভাবে বলল, এটা আমার রুম। লাজুক ওর দিকে পাশ ফিরে শুয়ে বলল, তো তোর রুমে কি মানুষ ঘুমোতে বারণ আছে? মাথা নাড়াল টায়রা। তবে শার্টের ওর বাটন খুলতে খুলতে, এসির পাওয়ার বাড়া, গরম লাগছে আমার। এর থেকে বাড়ালে আমার শীত করবে। লাজুক রাগী চোখে তাকিয়ে বলল, তোর শীত লাগলো কি গরম আমি শুনতে চেয়েছি? যা বলেছি এইটা কর। শীত লাগলে কম্বল গায়ে দে। রাগে বিড়বিড় করতে করতে এসির পাওয়ার বাড়ালো টায়রা। লাজুক বলল, হয়নি আরো বাড়া। আর কত? এবার কি রুমটাকে হিমঘর বানাবেন? তোকে যেটুকু বলেছি ওটুকু কর। বেশি ঝকঝকে ভাব দেখাতে আসবি না। এসির পাওয়ারটা আরো বাড়িয়ে দিল টায়রা। রুমের ভেতরটা পুরো হিম হয়ে গেছে। শীতে শরীর কাঁপুনি দিয়ে উঠছে টায়রার। লাজুক গায়ে কম্বল জড়িয়ে উবুথ হয়ে ঘুমাচ্ছে। আজব লোক একটা। ঠান্ডায় যখন লাগছে তো এসির পাওয়ার কেন বাড়ালো? টায়রা বিছানা থেকে নামতে যাবে অমনি লাজুক ওর হাত চেপে ধরল। কোথায় যাচ্ছিস? বাইরে। এই ভাঙ্গা পা নিয়ে? আপনি তো ঘুমবেন। তো আমি এখানে কি করব? আমাকে পাহারা দিবি, যাতে ঘুমের মধ্যে কেউ চুরিটুরি করে নিয়ে না যায়। টায়রা থ হয়ে গেল লাজুকের কথা। মানে? তোকে মানে বুঝতে হবে না। চুপচাপ এখানে বসে থাক। বিছানা থেকে এক পা সরবি, কি খবর আছে? আপনি জানেন না কেউ ঘুমলে তার পাশে বসে থাকতে নেই? লাজুক ভাবলেশহীন ভাবে জবাব দিল, তো ঘুমিয়ে থাক। বসে থাকতে কে বলেছে? বসে থাক, ঘুমিয়ে থাক, শুয়ে থাক, বা মন চাইলে নাচ, যা খুশি কর। শুধু বিছানা থেকে নামবি না। ব্যাস। কথাটা বলে আবার উবুথ হয়ে শুয়ে পড়ল লাজুক। মুখ ফুলিয়ে বিড়বিড় করতে লাগল টায়রা। আস্ত একটা যমরাজ। জীবনে শোধরানোর লোক নাই। যে ঘাড় তেরার সে ঘাড় তেরাই। জীবনটাকে আমার চোষা আমের মতো বানিয়ে ফেলেছে। বিছানায় বসে থাকতে থাকতে নিজেও এক সময় ঘুমিয়ে পড়ল টায়রা।
ঘুমের মধ্যে টায়রা হঠাৎ অনুভব করল বিছানাটা ওঠা নামা করছে। আর সে যেখানে মাথা দিয়ে আছে সেই জায়গাটায় কেমন ধুকধুক আওয়াজ হচ্ছে, এবং মনে হচ্ছে কিছু একটা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। টায়রা ঘুমের ঘোরেই ভাবতে লাগল, বিছানা আবার কবে থেকে জড়িয়ে ধরতে শিখেছে। কিন্তু খানিক বাদে মাথায় আসলো, তার বিছানা তো এমন শক্ত শক্ত না, একদম তুলোর মতো নরম তুলতুলে, শুলে একদম ভেতরে দেবে যায়। তবে আজ কি হলো বিছানার? রেগে শক্ত হয়ে গেছে। কিন্তু বিছানা রাগ করবে কিভাবে? ঘুমের ঘোরে এসব উল্টাপাল্টা চিন্তা করতে করতে চোখ মেলে তাকাতেই এক নিমিষে সব ঘুম তার উবে গেল। চোখগুলো এলইডি ভাল্বের মতো জ্বলজ্বল করে উঠেছে। নিজের অবস্থান দেখে বড় সর একটা ঢোক গিলল। সে লাজুকের বুকের উপর এতক্ষণ আরামছে ঘুমোচ্ছিল। শুধু বুকের উপর বললে ভুল হবে। রীতিমত পুরোপুরি ভাবে লাজুককে বিছানা বানিয়ে তার উপর উঠে উবুত হয়ে শুয়ে আছে। আর লাজুক তাকে দু হাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এবং লাজুকের গায়ের কম্বলটার ভিতর এখন তারা দুজনেই। এমন অবস্থা দেখে পুরো শরীরটা শিরশির করে উঠল টায়রা। হাত পা ঝিমঝিম করছে। হায় আল্লাহ, এ কি অবস্থায় ফেঁসে গেছে সে। মাথা উঁচু করে লাজুকের মুখের দিকে তাকিয়ে চুপ করে রইল। ঘুমন্ত অবস্থায় কি শান্ত লাগছে তাকে। এখন দেখলে কে বলবে এই লোকটা সব সময় টায়রাকে জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দেওয়ার ঠেকা নিয়ে রেখেছে। জেগে থাকলে কি ভয়ঙ্কর লাগে তার ব্যবহার। কিন্তু এখন মনে হচ্ছে কোনো বাচ্চা ঘুমিয়ে আছে। সিল্কি চুলগুলো এলোমেলো ভাবে কপালে পড়ে আছে। ফর্সা মুখে হালকা হালকা দাড়ি। অবশ্য ইনি সর্বদা ফর্মাল লুকে থাকতেই বেশি পছন্দ করেন, তাই দাড়ি রাখেন না, একদম ক্লিন শেভ করে। তবে হালকা দাড়িতে আরও চার্মিং লাগবে। কিন্তু বয়সটা একটু বেশি দেখাবে তখন। নিজের এহেন কাজে নিজেই অবাক টায়রা। সে কেন এভাবে লাজুককে স্কেন করছে? অবশ্য লাজুক জেগে থাকা অবস্থায় তার দিকে এভাবে তাকানোর কথা ভাবাটাও ভয়ঙ্কর ব্যাপার। টায়রা কখনোই লাজুকের দিকে সেরকম ভাবে তাকাতে পারে না, বিশেষ করে চোখ দুটোর দিকে তো নাই। কেমন যেন নেশা নেশা লাগে লাজুকের ঘোলাটে সবুজ চোখের দিকে তাকালে। মনে হয় যেন হিপনোটাইজ করে ফেলবে তাকে। অদ্ভুত রকমের সুন্দর লাজুকের চোখ দুটো। অবশ্য লাজুক নিজেও পুরো একটা আইটেম। তাদের ফ্যামিলির ভিতরেই তো দেখে কত কাজিন, ফ্যামিলি ফ্রেন্ড, এর মধ্যে অনেক মেয়েরাই লাজুক বলতে দিওয়ানা একেবারে। কিন্তু এই লোক বোধহয় পাষাণ, ফিলিংলেস। কারোর প্রতি তার ভালোবাসাময় চাহনি আজ পর্যন্ত দেখেনি টায়রা। লোকটা সব দিক থেকেই ঠিক আছে, শুধু রাগটাই বেশি এনার। একদম নাকের ডগায়। তাই বোধহয় নাকটা এমন খাড়া। টায়রার নাকটা তো এত খাড়া না, হালকা বোচা। তাই বোধহয় তার লাজুকের মতো এত রাগ নেই। খানিকটা সাহস সঞ্চয় করে লাজুকের হাতের বাঁধন থেকে নিজেকে সরানোর জন্য চেষ্টা করল। লাজুকের দুপাশে হাতে ভর দিয়ে সরার জন্য নড়তেই আটকে গেল। লাজুকের হাতের বাঁধনটা বেশ শক্ত, ছাড়ানো যাচ্ছে না। আবার একটু বেশি শক্তি প্রয়োগ করতেই লাজুক ঘুমের ঘোরেই হঠাৎ তাকে শক্ত করে চেপে ধরে টেনে আরও উপরের দিকে তার মুখ বরাবর তুলে নিল। এবং সাথে সাথেই টায়রার ঘাড়ে মুখ গুজে দিল। শ্বাস আটকে গেল টায়রার। সে হতভম্ব হয়ে রয়েছে। শরীর মৃদু কাঁপুনি দিচ্ছি। এবং হঠাৎ করে নিঃশ্বাসের বেগ আর হার্টের ধুকপুকানি উভয়ই বেড়ে উঠেছে অস্বাভাবিক রকম। লাজুকের গরম নিঃশ্বাস ঘাড়ের এসে লাগতেই কাটা দিয়ে উঠল সারা গা। সেখানে সমাপ্তি নয়। এরপর লাজুক টায়রাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে নিয়ে ওর ঘাড়ে মুখটা আরও গভীরভাবে গুজে দিল।
নাক দিয়ে স্লাইড করে টায়রার উন্মুক্ত ঘাড়ে ছোট ছোট কয়েকটা চুমুও খেলে। চোখ খিচে বন্ধ করে টায়রা খামচে ধরল লাজুকের হাত। তার সারা শরীর কাঁপছে। এমন অনুভূতির সাথে এই প্রথম সাক্ষাৎ তার। মনে হচ্ছে শরীরে আর কোনো শক্তিই অবশিষ্ট নেই। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকিয়ে দেখল সে এখনো গভীর ঘুমে। ঘুমের ঘোরেই সে এমন কাজ করছে। টায়রা ভাবতে লাগল এই লোক তাকে ঘুমের মধ্যেও জ্বালিয়ে মারে। তার যমরাজগিরি সর্বদা টায়রার উপর চালিয়ে যাবে। সন্ধ্যার কিছুক্ষণ আগে এলো ছেলে পক্ষ টিকলিকে দেখতে। আর ছেলে হলো লাজুকের বন্ধু ডক্টর ইয়াসির, যার সাথে এতদিন টিকলির রিলেশন ছিল। আর এসব কথা আজই প্রথম জানতে পারল টায়রা বর্ষার কাছ থেকে। বর্ষা, লাজুক, সাজিদা এরা নাকি আগে থেকেই জানত। আর লাজুকই ব্যাপারটা বিয়ে পর্যন্ত এগিয়ে দিয়েছে। আহানকে বলে রাজি করিয়েছে। এবং সেই কারণেই আজ তারা দেখে আংটি পরিয়ে যাবে। পরে ভালো একটা সময় দেখে ধুমধাম করে বিয়ে। টিকলিকে সাজিয়ে শাড়ি পরিয়ে ছেলে পক্ষের সামনে নিয়ে এলো বর্ষা আর তার সাথে রিমি তিতলি। টিকলির সাথে সবাই কথা বার্তা বলে পরিচয় করে নিল। সাথে বাদ বাকি সবার সাথেও। লাজুকদের বাড়ির সবাইকেই চেনে ইয়াসিরের মা বাবারা। কারণ আগে থেকেই তাদের সাথে যাতায়াত। ইয়াসিরের বাবা আহানকে জিজ্ঞেস করল, আহান ভাই, আপনার না ছোট একটা মেয়ে আছে, সে কোথায়? দেখলাম না তো। আহান একটু হেসে বলল, আছে ভেতরেই। আসলে একটু অসুস্থ। কি হয়েছে? একটা ছোট অ্যাক্সিডেন্ট। আহান বলল, কেউ টায়রাকে একটু নিয়ে আসতে পারবে? লাজুক বসা থেকে উঠে বলল, আমি যাচ্ছি। লাজুক চলে গেল টায়রাকে আনতে। রুমের মধ্যে বসে ছিল টায়রা। এমন সময় লাজুক ভেতরে ঢুকে শুরুতে টায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। একটা টি শার্ট আর কোয়ার্টার প্যান্ট পরে আছে টায়রা। তা দেখে লাজুক টায়রার কাবার্ড খুলে কিছু খুঁজতে লাগল। অবাক চোখে সব শুধু দেখে যাচ্ছে টায়রা। কি করছে তাকিয়েনি। কাবার্ড থেকে একটা লং স্কার্ট আর ওড়না বের করে টায়রার সামনে ধরল। নে এটা পর। দ্রুত। স্কার্ট হাতে নিয়ে অবাক হয়ে তাকালো লাজুকের দিকে। এটা কেন পরব? ধমক দিয়ে বলল, আমি বলেছি তাই। দ্রুত পর, নয়তো বল আমিই পরিয়ে দিচ্ছি। টায়রা গাল ফুলিয়ে নিজেই পরে নিল। লাজুক ওড়নাটা নিয়ে টায়রার গলায় পেঁচিয়ে দিয়ে ঝট করে ওকে কোলে তুলে নিল। টায়রা অবাক হয়ে বলল, আরে কই নিয়ে যাচ্ছেন? একটু আগে তো নিজেই বললেন যেন রুম থেকে না বের হই। লাজুক দাঁতে দাঁত চেপে বলল, বারান্দা থেকে তোকে নিচে ফেলে দেব তাই নিয়ে যাচ্ছি। আর কিছু বলল না টায়রা। কারণ সে ভালো করেই জানে এই লোককে কোনো কিছু বলে কোনো লাভ নেই। একটু পরে টায়রাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতেই সেদিকে তাকালো সবাই। লজ্জা লাগতে লাগলো টায়রার সবার মাঝে এমন লাজুকের কোলে থাকায়। আর দুপুরের সেই ঘটনার পর থেকে তো আরো লজ্জা লাগছে লাজুকের সামনে আসতেই। লাজুক টায়রাকে হুইল চেয়ারটায় বসিয়ে দিয়ে সেটা ঠেলে সামনে নিয়ে গেল। মৃদু স্বরে সালাম দিল টায়রা সবাইকে। ইয়াসিরের বাবা হাসি মুখে টায়রাকে বলল, কেমন আছো মামনি? জি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ। তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি। মিষ্টি করে হাসল টায়রা। পাশ থেকে ইয়াসির হেসে বলল, কি খবর পিচ্ছি, এখন কি সুস্থ আছো? মাথায় ব্যথাটা কি কমেছে? জি ভাইয়া, অল্প কিছু কমেছে। ইয়াসিরের বাবা অবাক হয়ে বলল, তোরা আগে থেকে চিনিস একে অপরকে? ইয়াসির বলল, হ্যাঁ বাবা।
টায়রা ট্রিটমেন্ট আমিই তো করেছি। ওহ, আচ্ছা। ইয়াসিরের বাবা টায়রাকে জিজ্ঞেস করল, কোন ক্লাসে পড় তুমি? ক্লাস 10। এবার পরীক্ষা দেব। বাহ, বড় হয়ে গেছো তো একদম। তার এমন কথায় ইয়াসির লাজুকের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগল। ইয়াসিরের ইশারা বুঝতে পেরে বাঁকা হেসে লাজুকও অন্য দিকে ফিরে গেল। তাদের মধ্যে থেকে একটা ছেলে টায়রাকে বলে উঠল, হাই, আমি তাসিম। তুমি? টায়রা, বাহ, চেহারার সাথে নামটাও বেশ কিউট। তাসিমের দিকে ভ্রু কুঁচকে তাকালো লাজুক। তা দেখে ইয়াসির বলল, তাসিম আমার খালাতো ভাই, এবার ইঞ্জিনিয়ারিং পড়ছে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল লাজুক তাসিমের দিকে। টায়রার দিকে এই ছেলের চাহনি লাজুকের মোটেও ভালো লাগছে না। এ যদি ইয়াসিরের কাজিন না হতো তবে এর চোখ উপরে নিত সে। ইয়াসিরের মা বাবা আহান, শাহেদ, সাজিদা, শেফালি এরা কথা বলছে নিজেদের মধ্যে টিকলি আর ইয়াসিরের ব্যাপার নিয়ে। অন্যদিকে ইয়াসির আর টিকলিকে আলাদা কথা বলতে পাঠানো হয়েছে এবং ইয়াসিরের সাথে আসা তার কাজিনদের সাথে আড্ডা দিচ্ছে তিতলি, টায়রা, রিম্পি, রিমি আর বর্ষাও আছে তাদের সাথে। এই তাসিম নামের ছেলেটাকে মোটেও ভালো লাগছে না টায়রার। একদম ফ্লার্টি টাইপ ছেলে আর গায়ে পড়া। সে খুঁচিয়ে খুঁচিয়ে টায়রার সাথে ভাব জমাতে চাইছে, যা মোটেও সহ্য হচ্ছে না তার। ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারছে না, আর না পারছে চলে যেতে এখান থেকে। কোনো বাহানা দিয়ে যেতে চেষ্টা করলেই এই ছেলে কথার প্যাচে আটকে দিচ্ছে। হঠাৎ টায়রা ফোন বেজে উঠতে ফোনের দিকে তাকিয়ে দেখল লাজুক ফোন করেছে। অবাক হল টায়রা। লাজুক তো এখানেই কোথাও ছিল, তবে ফোন কেন করছে? আশেপাশে তাকিয়ে দেখতে লাগল কোথায় লাজুক। নজর গেল দোতলায় টায়রার রুমের সামনে বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে সে, এবং তার রক্ত চক্ষু চাহনি টায়রার দিকে। ঘাবড়ে গেল টায়রা লাজুকের রাগী ফেইস দেখে। তাড়াতাড়ি ফোন রিসিভ করতেই লাজুকের ভয়ঙ্কর গর্জন কানে এলো, যাতে কেঁপে উঠল টায়রা। এক্ষুনি ওই ছেলের সামনে থেকে সরে আসবি, রাইট নাও। তারপর কুটুস করে লাইনটা কেটে দিল। মুখটা শুকিয়ে গেল টায়রার ভয়। আর চোখে একবার লাজুকের দিকে তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল। সামনে তাকিয়ে দেখল তাসিম এবং বাকিরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। টায়রা আমতা আমতা করে বলল, আমি একটু আমার রুম থেকে আসছি, আপনারা থাকেন। টায়রা চলে আসতে নেবে এমন সময় তাসিম বলল, তুমি একা কিভাবে যাবে টায়রা? চলো আমি দিয়ে আসছি তোমায়। চেঁচিয়ে উঠল টায়রা। না, আরে না না। এমন ভাবে চেঁচিয়ে ওঠাতে অবাক হল তাসিম, এবং নিজেও একটু অপ্রস্তুত হয়ে গেল টায়রা। তাই একটু হাসার চেষ্টা করে বলল, না না, অসুবিধা নেই, আপনি সবার সাথে কথা বলুন, আমি একাই যেতে পারব। এটুকু বলে আর অপেক্ষা করল না টায়রা। দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে গেল। তাসিম সেদিকেই তাকিয়ে দেখল লাজুক সিঁড়ি দিয়ে নিচে নেমে ঝট করে টায়রাকে কোলে নিয়ে আবার উপরে টায়রার রুমের দিকে চলে যেতে লাগল। অবাক চোখে তাকিয়ে রইল তাসিম। লাজুক টায়রার ব্যাপারটা কেমন অদ্ভুত লাগে তার কাছে। টায়রার সব কিছুতেই যেন লাজুকের এক্সট্রা অধিকার বোধ থাকে। শুধু কাজিন বলেই কি কারো উপর এতটা সংশয়হীনভাবে জোর খাটানো যায়? আর টায়রার পরিবারের সবাইও ব্যাপারটাকে এমন ভাবে দেখছে যেন টায়রার সব কিছুর উপরেই শুধু লাজুকের প্রায়োরিটি। তাসিম তিতলিদের দিকে তাকিয়ে দেখল তারা লাজুক টায়রাকে দেখে মুখ টিপে হাসছে। বর্ষা মুচকি হেসে তাসিমকে বলল, আরে তুমি এত কিছু ভেবো না।
ওরা সব সময় এমনই। টায়রার প্রতি ভাই একটু বেশি যত্নশীল। সন্ধ্যার কিছুক্ষণ পর পরই ছেলে পক্ষের সবাই বিদায় নিলেন। আর তার কিছুক্ষণ পর লাজুকরাও চলে গেছে। তবে লাজুক যাওয়ার আগে টায়রাকে বেশ কিছু ধমক আর বকার সাথে হুমকিও দিয়ে গেছে। যদি তাসিমকে ওর আশেপাশেও দেখে তবে টায়রার অবস্থা খারাপ করে দেবে। লাজুকের এমন কথায় মুখ বাঁকালো টায়রা। সে কি ইচ্ছে করে তাসিমের আশেপাশে যাচ্ছে? বই গেছে তার ওই লুজ ক্যারেক্টারের সাথে কথা বলতে। সে তো বলদটা নিজে থেকে এসে ওর পিছন পিছন ঘুর ঘুর করে। কিন্তু তা তো আর এই যমরাজের চোখে পড়বে না। পড়বেই বা কি করে, সব সময় এমন মেজাজ গরম থাকলে কি আর চোখে কিছু পড়ে? রাগে তো কানা হয়ে থাকে। কিছুক্ষণ পরে টিকলি আর শেফালি এলো ঘরে। টিকলির হাতে ফার্স্ট এইড বক্স আর শেফালির হাতে খাবার ট্রে, যাতে রয়েছে দুধ আর কিছু ফল। দুধ দেখেই নাক ছিটকালো টায়রা। শেফালি দুধের গ্লাসটা টায়রাকে দিয়ে বলল, নে শেষ কর এটা। টায়রা নাক মুখ কুঁচকে নিল। মা তুমি জানো আমি দুধ খাই না। না খেলেও এখন খেতে হবে। অসুস্থ শরীরে দুধ না খেলে শক্তি আসবে কোথা থেকে? কেন মা, আমি কি কারোর সাথে মারপিট করতে যাচ্ছি যে দুধ খেয়ে শক্তি সঞ্চয় করে নিতে হবে? বেশি কথা বলিস না, চুপচাপ খেয়ে নে, নয়তো। ভ্রুকুচকে ছোট ছোট চোখ করে তাকালো টায়রা মায়ের দিকে। নয়তো কি? হুমম। আবার কি? আমি লাজুককে ফোন করে বলে দিচ্ছি তুই দুধ খেতে চাইছিস না। তারপর যা করার ওই করবে। কারণ তোকে দুধ খাওয়াতে তো লাজুকই বলেছে। মুহূর্তেই টায়রার চোখ মুখের পরিবর্তন হয়ে এমন একটা ভাব এলো চেহারায় যেন তাকে কেউ নিম পাতার রসের মধ্যে মূলোর রস মিশিয়ে খাইয়ে দিয়েছে। ও ও ও তো এই ব্যাপার। এই জন্যই বলি আমার নরম সরম মাটা হঠাৎ করে হিটলার কেন হয়ে গেল। কাদো কাদো স্বরে, তুমি তোমার ননদের বজ্জাত ছেলের কথায় আমার উপর টর্চার করছো। চুপ কর বেয়াদব। ছেলেটা তোর কত যত্ন নেয় আর তুই তাকে এসব বলছিস? যত্ন? হাহযত্ন না ছাই। অলওয়েজ নাকের উপর দম করে থাকে। কাছে থাকলে তো জান কয়লা করে দেয়। এখন দূরে গিয়েও শান্তি দিচ্ছে না। তার যমরাজগিরি চলতেই থাকে। শেফালি টায়রাকে হালকা ধমক দিয়ে বলল, চর খাবি তুই এখন আমার হাতে? তাড়াতাড়ি এগুলো খা। টিকলি তোর কপালের ব্যান্ডেজ খুলে দিবে। মুখ বাঁকালো টায়রা। এটাও নিশ্চয়ই তোমার ননদের আদরের বেয়ারা ছেলে বলেছে। হ্যাঁ বলেছেই তো। ও কি তোর মতো নাকি? তোর প্রতিটা বিষয়ের প্রতি ওর অনেক খেয়াল। আর কিছু বলল না টায়রা। চোখ নাক বুজে দুধটা খেয়ে নিল। শেফালি চলে গেলে টিকলি টায়রার মাথার ব্যান্ডেজ খুলে দিতে লাগল। রাতে স্লিপিং পিল খাওয়ায় সকালে বেশ বেলা করে ঘুম ভাঙল টায়রা। শেফালি টায়রাকে ব্রেকফাস্ট করাতে এসে বলল ইয়াসির এসেছে নাকি তার পায়ের ব্যান্ডেজ খুলতে। অনেকক্ষণ থেকে সে অপেক্ষা করছে টায়রার ঘুম ভাঙ্গার। অবাক হল টায়রা। বাহহ, দুলাভাই হওয়ার আগেই ডাক্তার সাহেবের সেবা পাওয়া শুরু। ব্রেকফাস্ট শেষে ড্রয়িং রুমে গিয়ে দেখল টিকলি আর ইয়াসির বসে কথা বলছে। ইয়াসির টায়রাকে দেখতে পেয়ে মুচকি একটা হাসি দিল। কেমন আছো টায়রা? ভালো। আপনি? দারুণ। টায়রা দুষ্টু একটা হাসি দিয়ে ইয়াসিরকে বলল, থাকারই কথা। আপনার ভালো থাকার মেডিসিন যে সামনে আছে। হা হা করে উঠল ইয়াসির, লজ্জা পেয়ে মুচকি হাসল টিকলি। ইয়াসির বলল, লাজুক তোমাকে যতটা পিচ্ছি ভাবে আসলে তুমি কিন্তু তার চেয়ে বেশ বড়। বুঝল না টায়রা ইয়াসিরের কথার মানে। তাই জিজ্ঞেস করল, মানে?
মানে হলো তুমি যতটা পিচ্ছি দেখতে আসলে ততটা নও। হেসে মাথা নাড়ালো টায়রা। ইয়াসির ওর পায়ের ব্যান্ডেজ খুলে দিল এবং বেশ কিছু সময় সবার সাথে কথাবার্তা বলে বিদায় নিল। এতদিন পায়ে ব্যান্ডেজ থাকায় একটা ভারী ভারী ব্যাপার ছিল, আর সাথে প্রচণ্ড অস্বস্তি। এখন ব্যান্ডেজটা খুলে ফেলাতে বেশ হালকা লাগছে। পাটা আগের থেকে ভালো নাড়াচাড়াও করতে পারছে। ব্যথা এখন নেই বললেই চলে। দু-এক দিনে টায়রা পুরোপুরি হাঁটতে পারবে ভাবতেই একটা এক্সাইটমেন্ট কাজ করছে ভিতরে। যেন জীবনে এই প্রথমবারের মতো হাঁটতে যাচ্ছে। রাত 10:23। টায়রা নিজের রুমে আইসক্রিম খাচ্ছে আর ল্যাপটপে মুভি দেখছিল। এমন সময় লাজুকের ভিডিও কল এলো। রিসিভ করবে না ভেবেও রিসিভ করে নিল এবং অপ্রস্তুতভাবে আবার সাথে সাথে চোখ সরিয়ে নিল ল্যাপটপের স্ক্রিন থেকে। লাজুক খালি গায়ে বিছানায় কুশনে ভর করে উপুর হয়ে আছে। তার সামনেই ল্যাপটপ রাখা। টায়রা বিড়বিড় করে বলতে লাগল, এই বান্দা উদম গায়ে কেন বসে আছে? সব সময় শুধু তার বডি শো করার ধান্দা। লাজুকের ভারী আওয়াজে চমকে উঠল টায়রা। নিচের দিকে কি দেখছিস? স্ক্রিনের দিকে তাকা। কারোর সাথে কথা বলার সময় অন্য দিকে তাকিয়ে কথা বলা ব্যাড ম্যানার্স। লাজুকের কথায় ইতস্তত করে টায়রা এবার এদিক সেদিক না তাকিয়ে স্ট্রেইট তার চোখের দিকে তাকালো এবং লক্ষ্য করল লাজুকের চোখগুলো কেমন অস্বাভাবিক রকম লাল হয়ে আছে। চোখ মুখে কেমন অন্য রকম ছন্নছাড়া ভাব। কি হলো আবার? অসুস্থ নাকি? টায়রা জিজ্ঞেস করেই ফেলল। কি হয়েছে আপনার? আপনি কি অসুস্থ? নাকি ড্রিঙ্ক করেছেন? ভ্রু কুঁচকে তাকালো লাজুক। এমনটা কেন মনে হচ্ছে তোর? আপনাকে দেখে কেমন কেমন লাগছে। মনে হচ্ছে জ্বর টর এসেছে। আবার মনে হচ্ছে ড্রাঙ্ক। লাজুকের গম্ভীর আওয়াজ। তোকে এত ভাবতে হবে না। ইয়াসির পায়ের ব্যান্ডেজ খুলে গেছে। হুমম। ব্যান্ডেজ খুলে দিয়েছে ভালো কথা, আবার লাফালাফি করা যেন না হয়। ইচ্ছা করে যদি পায়ে চোট পাস তো সেকেন্ড টাইম আমি নিজে তোর পা ভেঙ্গে দেব। লাজুকের কথায় মুখ ফুলিয়ে বিড়বিড় করে কিছু বলল টায়রা, যা বুঝল না লাজুক। তাই বলল, কি বলছি তুই? কই কিছু না। এত রাতে আইসক্রিম কেন খাচ্ছিস? কেন আইসক্রিমে আবার কি দোষ করল? কথা শেষ হওয়ার আগেই লাজুকে ধমক। সিজন চেঞ্জ হওয়ায় এমনিতেই সবাই অসুস্থ হয়ে পড়ছে, আর তার মধ্যে আইসক্রিম খাচ্ছিস? মাথায় বুদ্ধি নেই? কিছু বলল না টায়রা, চোখ উল্টে অন্য দিকে তাকালো। রাত অনেক হয়েছে, এখনো অনলাইনে কি? ল্যাপটপ বন্ধ করে ঘুমোতে যা দ্রুত। মাথা নাড়ালো টায়রা। লাজুক কল কেটে দিতে সে ল্যাপটপটা বন্ধ করে ঘুমের প্রস্তুতি নিতে লাগল। আধভাঙ্গা পা নিয়ে টায়রা স্টিকে ভর করে ধীরে ধীরে হেঁটে ড্রয়িং রুমে সোফায় বসল। আহান পরম মমতায় টায়রা মাথায় হাত বুলিয়ে বলল, কি আম্মু, পায়ের ব্যথা কমেছে? হ্যাঁ অনেকটাই, কিন্তু বেশি ভার দিতে পারছি না পায়ে। ব্যথা হয়। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আহান শেফালিকে ডেকে বলল, শেফা টায়রার খাবার দিয়ে যাও। একটু পরেই শেফালি ট্রেতে করে খাবার নিয়ে এলো। প্লেটে আলুর পরোটা দেখে এক্সাইটেড হলো টায়রা। কারণ অ্যাক্সিডেন্টের পর থেকে তাকে ঘাস পাতাই বেশি খেতে হচ্ছে, আর এর পিছনে পুরো অবদান লাজুকের। নিজে তো সারাক্ষণ ঘাস পাতা খেয়ে কাটিয়ে দেয়, সাথে তাকেও গেলাচ্ছে। লাজুক না হয় তার সিক্স প্যাক বডি ঠিক রাখার জন্য এসব খায়, কিন্তু টায়রার তো আর সিক্স প্যাকের প্রয়োজন নেই।
সে তো 16 বছরের পিচ্চি একটা মেয়ে, তার তো আর এত জলদি এমন ফিটফাট বডি লাগবে না। ব্রেকফাস্ট শেষে টিভি দেখায় মনোযোগ দিল টায়রা। এমন সময় কলিং বেল বেজে ওঠে। টায়রা দরজার দিকে তাকিয়ে দেখল পালক ঝড়ের গতিতে দৌড়ে আসছে টায়রার দিকে। অবাক হয়ে গেল টায়রা পালককে দেখে। ও এখানে কিভাবে? পালক ছুটে এসে টায়রার কোলে ঝাঁপিয়ে পড়ল। পালককে তাড়াতাড়ি আঁকড়ে ধরতেই বর্ষার উদ্বিগ্ন আওয়াজ এলো, পালক সাবধানে, টায়রা ব্যথা পাবে। টায়রা বর্ষাকে দেখে অবাক হল। আরে দি, তুমি হঠাৎ? আর বলিস না, কে জানে পালকের কি হয়েছে, কাল রাত থেকে খেপেছে তোর কাছে আসবে বলে। টায়রা পালকের গাল টেনে দিয়ে জিজ্ঞেস করল, আম্মু ঠিক বলছে? ফোকলা দাঁতে হেসে উপর নিচে মাথা নাড়ালো পালক। টায়রা হেসে উঠে পালকের গালে টুপ করে একটা চুমু খেয়ে নিল। তারপর আমতা আমতা করে বর্ষাকে জিজ্ঞেস করল, দি ভাইয়ের কি কিছু হয়েছে? অবাক চোখে তাকালো বর্ষা। হঠাৎ তোর এমন মনে হলো কেন যে ভাইয়ের কিছু হয়েছে? আসলে রাতে উনি ভিডিও কল করেছিল। ওনাকে দেখতে কেমন কেমন যেন লাগছিল। মনে হলো হয়তো কিছু হয়েছে। বর্ষার চিন্তিত কণ্ঠ, কই না তো, আমাদের তো কিছুই বলেনি। ওর সাথে কাল রাত থেকে ঠিকভাবে কথাও হয়নি। সকাল সকাল উঠেই অফিসে চলে গেল। ওহ, থাক, তুমি চিন্তা কর না। হয়তো আমারই উল্টাপাল্টা কিছু মনে হচ্ছে। আর এমনিতেও তোমার ভাই তো কোনো নর্মাল মানুষের মতো কখনো বিহেভ করে না। তাই অদ্ভুত লাগলো হয়তো। বা হতে পারে ড্রিঙ্ক করেছিল। বর্ষাকে চিন্তা করতে বারণ তো করল টায়রা। কিন্তু নিচের মাথায় একটা চিন্তা রয়েই গেল লাজুকের জন্য। এই লোকটা এত অদ্ভুত আর চাপা স্বভাবের কেন, আল্লাহ পাক জানে। রাগ ছাড়া তার ভেতর থেকে আর কোনো ইমোশনই প্রকাশ হয় না। এই কদিন টায়রাকে চোখের সামনে দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়েছে লাজুকের। আসক্তিটা যেন আরও তীব্র হয়ে উঠেছে। টায়রাকে একবার দেখার জন্য বুকের ভিতরটা মুচড়ে উঠছে তার। আজ 3 দিন যাবৎ ঘুম নামক জিনিসটা পুরোপুরিভাবে উবে গেছে চোখ থেকে। নরক যন্ত্রণায় ভুগেছে লাজুক 3টে দিন। এখন মনে হচ্ছে এই মুহূর্তে যদি সে টায়রাকে একটু উঠে না পারে, ওর শরীরের গন্ধটা না পায়, তবে নিঃশ্বাসটা এখানেই বন্ধ হয়ে যাবে। বিছানা ছেড়ে ঝটপট উঠে টি-শার্ট গায়ে দিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল লাজুক। টায়রার একটু স্পর্শ ওর নিঃশ্বাসের উষ্ণতা এখন খুবই প্রয়োজন তার। কলিং বেল বাজতে দরজা খুলে দিল শেফালি। লাজুককে দেখে সে অবাক হয়ে বলল, আরে লাজুক, এত রাতে তুই এখানে কেন? লাজুকের ভাবলেশহীন জবাব, তোমার মেয়ের জন্য। মানে? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জবাব দিল, যার বোঝার সেই তো কিছু বোঝে না, তুমি বুঝে কি করবে? বিস্মিত চাহনিতে তাকিয়ে রইল শেফালি। লাজুক সোজা চলে গেল টায়রার রুমে। টায়রা তখন বিছানায় আধশোয়া হয়ে বই পড়ছিল। লাজুককে দেখে অবাক হল সে। আপনি এখানে এত রাতে? লাজুক সোজা গিয়ে টায়রার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। হতভম্ব হয়ে রইল টায়রা লাজুকের এহেন আচরণে। টায়রার হাতটা নাকের সামনে এনে লম্বা একটা শ্বাস টেনে ওর শরীরের গন্ধটা নিল। শিরশির করে উঠল টায়রার শরীর। তারপর টায়রার হাতটা নিজের চুলের মাঝে রেখে লাজুক বলল, তোর কারণে 3 দিন থেকে ঘুমোতে পারিনি আমি। মাথা ধরেছে, চুল টেনে দে, ঘুমবো আমি। টায়রা তখনও বিস্মিত চাহনিতে তাকিয়ে লাজুকের দিকে। কোয়ার্টার প্যান্ট আর টি-শার্ট পরে আছে লাজুক। চুলগুলো এলোমেলো, চোখ দুটো রক্তলাল। এমন কেন দেখাচ্ছে তাকে? লাজুককে দেখতে দেখতে এক সময় তার হাতটা অটোমেটিক লাজুকের চুলগুলো স্পর্শ করতে লাগল।
টু বে কন্টিনিউয়াস।